অপ্রকাশিত ভালোবাসাগুলো কাছাকাছি থাকলে হয়তো বোঝাই যায় না ভালোবাসাটা কতটা গভীর। কিন্তু যদি কখনো সেই ভালোবাসার আঁচ থেকে দূরত্বে সরে আসা যায়, তখনই বোঝা যায় কতখানি অপেক্ষা লুকিয়ে থাকে দুটো মনের মাঝে। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। আপনাদের সবাইকে জানাই বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আজ রাতের গল্পে আপনারা শুনবেন লেখিকা সুদীপ্তা ঘোষের কলমে একটি গল্প, মন তোকে চায়। আরে এ কি, এখনো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন আর গল্পগুলো শুনে শেয়ার করে দিন। হয়েছে তো? হ্যাঁ, এবার চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, মন তোকে চায়। কাল থেকে কটা ম্যাথস প্রবলেম নিয়ে টিনা যেন একেবারে লেজে ঘোপড়ে হচ্ছে। একদম মাথায় আসছে না কিভাবে সলভ করবে। আগামীকাল ম্যাথস টিচার সুদীপ স্যার আসবেন, তার আগে এগুলো সলভ করে রাখতে হবে তাকে। কিন্তু কিভাবে সেগুলো করবে ঠিকমতো বুঝতেই পারছে না সে। যদিও স্যার দু একটা দেখিয়ে দিয়েছিল। এই সময় পিকলুটা যদি থাকতো, কাজে দিত। ও তো অঙ্কে একেবারেই তুখড় বলা যায়। সবসময় ম্যাথসের 90% ওপর ওর নাম্বার বাঁধা ধরা। এই তো বোর্ডের পরীক্ষায় ঠিক 92% নাম্বার পেয়ে গেছে সে। আর টিনার যে কি হয় মাঝে মাঝে, ম্যাথস তার ভালোই লাগে, তবু কোথাও আটকালে কিছুতেই বেরোতে পারে না যেন। মনটাকে খাতার পাতায় ডুবিয়ে দেওয়ার আগেই চুলের ঝুঁটিতে হাঁচকার টান পড়ল তার। চমকে উঠে ঘাড় ঘোরাতেই দেখে দুষ্টু হাসিতে মুখ ভরিয়ে সামনে দাঁড়িয়ে রয়েছে পিকলু ওরফে বিতান। মনে মনে ভাবে, শয়তানের নাম করলাম আর শয়তান এসে হাজির। তবে মুখে এসব কিছু না বলে চেঁচিয়ে উঠল টিনা। তুই আমার চুল ধরে টানলি কেন? আমার লাগে না নাকি? টিনার অভিযোগ নস্যাৎ করে পিকলু টিনার খাতাটা টেনে নিয়ে বলল, চুল টেনে তোর বুদ্ধিটাকে একটু বাড়িয়ে দিলাম রে পেঁচি। কাল থেকে কটা প্রবলেম নাকি সলভ করতে পারছিস না? কি মাথা মোটা রে তুই, আন্টির কাছে শুনলাম। টিনা এক লাফে ওর হাত থেকে খাতা টানার চেষ্টা করে বিফল হয়ে খেপে গেল। তুই আমার খাতা ফেরত দে, আমায় জ্বালাস না তো। এগুলো না করতে পারলে কাল স্যারের কাছে ঝাড় খাবো। তুই ঝাড় খেলে আমার মজা লাগবে। মাথায় যার অঙ্ক ঢোকে না তার বকুনি খাওয়াই উচিত। টিনা আরো খেপে গিয়ে মা মা বলে চিৎকার করতে লাগলো। বিথি রান্নাঘর থেকে ছুটে এসে ওদের কাণ্ড দেখে রেগে গিয়ে টিনাকে বকুনি দিতে লাগলো। এই টিনা, এই কি করছিস? কি মারপিট করছিস কেন? বারে, তুমি পিকলুকে কিছু বলবে না, শুধু শুধু আমাকে বকছো। আমি একেই ঝামেলায় রয়েছি, তারপর পিকলুর জ্বালাতন। আর তুমি ওকে কেন বলেছো আমি অঙ্ক সলভ করতে পারি না? আমার প্রেস্টিজের ফালুদা করতে না পারলে তোমার চলে না? না অভিমানে টিনা দু চোখে জল। তোদের নিয়ে আর পারি না। দুটো ধাড়ি ছেলে মেয়ে হয়েছে, সারাক্ষণ শুধু টম আর জেরির মতো লড়াই করে যাচ্ছে। লজ্জা করে না তোদের? আর পিকলু এসে জানতে চাইলো তুই কি করছিস, তাই সত্যি কথাই বলেছি। এতে এত প্রেস্টিজে লাগার মতো কি আছে? হ্যাঁ, বিথি রেগে গিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে মনে মনে হেসেই ফেলল। এই দুটো সারাক্ষণ শালিক পাখির মতো ঝগড়া করেই চলে সেই জন্মের পর থেকে। বিথিদের বাড়ির উল্টো দিকে থাকে পিকলুরা, যাদের সাথে বিথিদের বাড়ির সম্পর্ক একেবারে নিজের লোকের মতো। পিকলুর জন্মের 2 বছর পর টিনার জন্ম। জন্মের পর টিনাকে দেখতে এসে ছোট্ট পিকলু আধো আধো গলায় ওর নাম দিয়েছিল ও একটা পেঁচি। যা শুনে সবাই হেসে গড়িয়ে পড়েছিল সেদিন। আজও সেই নামে ডাকে পিকলু।
তবে 2 বছরের ছোট হয়েও টিনা পিকলুকে নাম ধরেই ডাকে। দাদা তো বললই না কখনো, তার ওপর তুই দুগাড়ি করে। পিকলু টিনাকে দিয়ে অনেকবার দাদা বলানোর চেষ্টা করে বিফল হয়েছে। ছোট্ট থেকেই বড্ড জেদি আর একগুয়ে মেয়ে এই টিনা, ওরফে নবনীতা। আর ছোটবেলায় তো টিনা একটা পুতুল ছিল যেন, যেই দেখতে আসতো আদর না করে পারতো না। তাতেও পিকলুর হিংসা হতো, বলতো সবাই শুধু পেঁচিকেই ভালোবাসে, আমাকে তো কেউ কোনোদিন গাল টিপে দেয় না। পর্ণা হেসে বলতো, তোর গালগুলো কি টিনার গালের মতো ফুলো ফুলো নাকি? ওর গাল দেখলেই সবার টিপে দিতে ইচ্ছে করে। তারপর থেকে সবাই মিলে কোথাও গেলে টিনাকে আড়াল করে রাখতো পিকলু, যাতে টিনার গালে কেউ হাত না দেয়। আসলে টিনাকে ছোটবেলায় নিজের সম্পত্তি মনে করত পিকলু। টিনা এবার 11-এ উঠেছে, আর পিকলু জয়েন্ট দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার অপেক্ষায় রয়েছে। এত পড়ার চাপের মধ্যেও দুজনের ঝগড়া আর পেছনে লাগার কিন্তু কোনো বিরাম নেই। পারেও বটে ছেলে মেয়ে দুটো, তবে টিনার থেকে পিকলু বেশি পেছনে লাগে ওর। রোজ একবার করে এ বাড়িতে আসা চায় পিকলুর, আর টিনাকে রাগিয়ে ও সব থেকে বেশি মজা পায়। টিনাও যায় ওদের বাড়ি, তবে পিকলু বেশি আসে এখানে। কিছুদিন বাদেই জয়েন্টের রেজাল্ট বেরোলো। রাতে পিকলু টিনাদের বাড়ি এলো হাতে কটা ফিশ ফ্রাই নিয়ে। টিনা দেখেই বুঝে গেল ওর আগমনের উদ্দেশ্য, তবু চুপ করেই থাকলো, কিছু বলল না সে। পিকলু এসেই চিৎকার করে বলল, আন্টি আন্টি আন্টি, শিগগির কফি বানাও, শিগগির কফি বানাও, ফিশ ফ্রাই এনেছি। টিনা মুখ বেঁকিয়ে বলল, মহারাজের জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে কি না, তাই এত গলার জোর। নিশ্চয়ই ভালো রেজাল্ট হয়েছে। পিকলু টিনার সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এই পেছি, তোর কি রে? এবার থেকে না কে তোকে অঙ্ক দেখিয়ে দেয় আমিও দেখবো। ও আমার মাস্টার মশাই এলেন রে, তোর হেল্প ছাড়া এবার দেখবি আমি 90% পাই কিনা। ঠিক আছে, করে দেখিয়ে দে তো, আমি কানে শুনতে তো পাবো, তাতেই ধন্য হব। এই এই এই, তোরা থামবি? দেখা হলেই শুধু ঝগড়া। কোথায় ছেলেটা ভালো রেজাল্ট করেছে আনন্দ হবে তা নয়। তুই বসতো পিকলু, আমি কফি করে আনছি। বিথি ঘর থেকে বেরিয়ে যেতেই পিকলু ফুট কাটল। আসলে ওই সবাই সবার তো আবার ভালো দেখতে পারে না, হিংসাও করে আবার কেউ কেউ। শুনেই টিনার নাকের পাটা ফুলে উঠল, চোখ দিয়ে যেন আগুন ঝরছে তার। পিকলু বুঝলো কেস জন্ডিস, এক্ষুনি ওই পটল ছেঁড়া চোখ দুটো দিয়ে তাকে যেন ভস্ম করে দেবে। আন্টি, কফি কত দূর? আমার আবার এক্ষুনি বেরোতে হবে। বলেই রান্নাঘরের দিকে কেটে পড়ল পিকলু, আর টিনা যেন আগুন ঝরাচ্ছে তার দু চোখ দিয়ে। হাতের কাছে পেলে ওর মজা দেখিয়ে দিত আজ। কি ভাবে নিজেকেও। জয়েন্টে খুব ভালো রেজাল্ট করে দুর্গাপুরে পড়তে গেল পিকলু। যাবার সময় বেশ মন খারাপ। বাড়ি থেকে দূরে থাকতে হবে বলে শুধু নয়, টিনাকে আর তো জ্বালাতেও পারবে না, সেটাই বেশি দুঃখ তার কাছে। শুনেই টিনা মুখ ভেঙচে বলল, আমি বাঁচবো তোর হাত থেকে, তুই দূরে গেলে আমার শান্তি। রোজ রোজ তোর ওই হুতম প্যাচার মতো মুখটা আমায় দেখতে হবে না রে। কথাটা শুনেই বিধি মারতে গেল মেয়েকে। পিকলুর মা পর্ণা সরিয়ে দিল টিনাকে। বিধি রেগে গিয়ে বলল, এই তোমার আশকারা পেয়েই মেয়েটা এরকম বাদর হয়ে উঠেছে জানো তো। যখন যা খুশি বলে ছেলেটাকে, দিন দিন ভারী অসভ্য তৈরি হচ্ছে। একদম ঠিক বলেছো তুমি, তবে বাদর নয়, এটা বাদরি নয়। তোমার মেয়ে একটা বাদরি, একটা বাদরি। ব্যাস, আর যাই কোথায়, আবার ধুমধুমার বেঁধে গেল দুজনের। টিনা মারতে উঠল পিকলুকে, বিধি আর পর্ণা মিলে ওদের সামলালো।
পরদিন পিকলু চলে গেল দুর্গাপুর। যদিও মাসে একবার বলে গেল আসবে বলে, কিন্তু কদিন যেতে না যেতেই টিনা বুঝতে পারল ও খুব মিস করছে পিকলুকে। কেউ যে আর তাকে বিরক্ত করে না। সামনে বোর্ডের বড় পরীক্ষা, অথচ টিনা মন বসাতে পারছে কই। শুধু মনে হচ্ছে পিকলু থাকলে কত ভালো হতো। পড়াশোনায় হেল্পও করে অনেক সময় বদমাস ছেলেটা। টিনা মনে মনে গালাগালি দেয় পিকলুকে। তোর দুর্গাপুর যাওয়ার কি ছিল? এখানে কি পড়াশোনা করে না নাকি কেউ? তুই আমার হাত থেকে বাঁচার জন্যই গেছিস ওখানে। আমি কি বুঝি না? সব বুঝি। কত অঙ্ক আটকে যাচ্ছে, কিছুতেই সলভ করতে পারছি না। তুই থাকলে কত সহজে করে ফেলতিস। ভাবতে ভাবতে টিনার চোখ দুটো জ্বালা করতে থাকে। জল আসার আগেই নিজেকে সামনে নেব। মাঝে মধ্যে ফোনে কথা হয় দুজনে, তবে কেজো কথাই বেশি হয়। মজার হয় কোথায় ফোনে। দিন দিন বড্ড বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে পিকলু আজকাল। টিনার যেন মনে হয় পিকলু তার কাছ থেকে অনেক দূরে সরে গেছে, আর নাগাল পাবে না কোনোদিন ওর। পরীক্ষার রেজাল্ট বের হলে দেখা গেল এই 4% নাম্বার দিয়ে পাশ করেছে টিনা। সব থেকে মজার ব্যাপার হলো ম্যাথসের নাম্বার সব থেকে বেশি। পিকলু শুনে ফোনে কনগ্রাচুলেট করে বলল, ওই আমি অঙ্ক করে দিতাম বলেই এত নাম্বার পেলি, নইলে 5 নম্বর উঠতো কিনা সন্দেহ আছে। হ্যাঁ, আসলে খাতা যারা দেখেছে তারা সব তোর বন্ধু কি না, তাই দয়া করে আমায় নম্বর দিয়ে দিয়েছে তোর কথা ভেবেই। স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার ইচ্ছা টিনার বরাবর, তাই ম্যাথসের নাম্বার বেশি থাকলেও সে অনার্স সাবজেক্ট হিসেবে স্ট্যাটিস্টিক্স নিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলো। পিকলু এসেছিল তখন দুর্গাপুর থেকে। ওরা 4 জন মিলে ঘুরতে বেরোলো একদিন টাকিতে। সকাল সকাল বেরিয়েছিল। সেখানে নৌকা চড়তে গিয়ে টিনার মাথার ঝুঁটিটা নেড়ে দিয়ে পিকলু বলল, এবার আমাদের পেশিটা তো বড় হয়ে গেল, কলেজে ভর্তি হয়েছে, আবার কিনা সেন্ট জেভিয়ার্স কলেজ। কলেজে গিয়ে তো যা কায়দা হবে সে আর বলার নয়, কাউকেই আর পাত্তা দেবে না। ভাববে ওই কি না কি হনু আমি। ও তো এবার কলেজের হার্ট থ্রব হয়ে উঠবে সবার। হ্যাঁ বলেই হি হি করে হেসে উঠল। টিনা রেগে ঘুম হয়ে গেল, কোনো উত্তর দিল না। পিকলুর ওপর ওর অনেক রাগ আর অভিমান, কেন তা নিজেও জানে না। পর্ণা হেসে পিকলুকে বলল, আচ্ছা, তুই কি ওর পিছনে লাগার জন্য দুর্গাপুর থেকে ছুটে আসিস নাকি? কেন মেয়েটার পিছনে এত লাগিস বলতো? তোমার ওই আদরের নন্দিনীকে আর কে পাত্তা দেয় বলো তো, একা ওই আমি ছাড়া? তাতেই কত গুমোর, মাটিতে পা পড়ে না যেন, ধরাকে সরা জ্ঞান করে আজকাল। টিনা পিকলুর দিকে এমন ভাবে তাকালো যেন ভস্য করে ফেলবে। আর ভালো মানুষের মতো মুখ করে আকাশ দেখতে লাগলো পিকলু। এবার পর্ণা আর বিথি না হেসে পারল না। সত্যি পিকলু পারেও বটে। সেদিন দুর্গাপুর থেকে পিকলু একটা সুন্দর দেখতে মেয়ের ফটো পাঠিয়েছিল টিনাকে। লিখে দিয়েছিল, আমার গার্লফ্রেন্ড ঋষিতা। কি দারুণ দেখতে না? দেখ দেখ দেখ, পছন্দ তো? মেয়েটার কপাল পুড়ল, আর কোনো ছেলে পেল না রে। পিকলু রাগের ইমোজি পাঠালো। টিনার মাঝে মাঝে ঋষিতার কথা ভেবে মাথাটা গরম হয়ে যায়। মেয়েটা নিশ্চয়ই সারাক্ষণ পিকলুর সাথেই থাকে, ঘোরে। আজকাল পিকলু ঋষিতার কথা আর একদম বলে না। টিনা মাঝে মাঝে খুঁচিয়ে জানতে চাইলে পিকলু তাকে শুধুই হাসির ইমোজি পাঠায়, ব্যাস এইটুকুই। টিনা কলেজের পড়াশোনা শেষ করলো। এবার ভাবছে এমটেকও করবে সে। পিকলুকেও তাই বলেছিল। পিকলু অবশ্য আজকাল সেভাবে কারো খোঁজ খবর নিতেই পারে না। পড়াশোনার শেষে ক্যাম্পাসিং চলছে এখন। নিজের কেরিয়ার তৈরি করার সময় এটা। দেখতে দেখতে সময় এগিয়ে গেল নদীর স্রোতের মতো। এবার কলেজের ক্যাম্পাসিং এ ভালো একটা চাকরি পেয়ে গেল পিকলু। কিছুদিন বাদে ও গুড়গাঁও চলে যাবে। হোলির ছুটিতে বাড়ি এলো সবার সাথে দেখা করতে। দোলের দিন সকালে পিকলু এক মুঠো রং নিয়ে
টিনাকে মাখাতে এলো। কিন্তু তাকে দেখে খুব অবাক হয়ে গেল পিকলু। কিরকম একটা ফ্যাকাশে নিষ্প্রাণ চেহারা হয়েছে তার। মেয়েটার চোখের নিচে কালি পড়েছে। হঠাৎ এরকম হলো কেন? বারবার জানতে চাইলেও টিনা বলল, না রে, আমার তেমন কিছু হয়নি, ওই শরীরটা একটু খারাপ, সেরকম কিছু না, ছাড়, বাদ দে। তা তো ঋষিতার খবর কি? তুই গুড়গাঁও চলে যাবি, নিশ্চয়ই তার মন খারাপ। টিনা জানতে চাইল। তার মুখে একটা ম্লান হাসি। দোষ সেরকম কিছু নয় রে, আমি চলে যাব তাতে ওর কি? ও খুব ক্যারিয়ারিস্ট, তাছাড়া ও নিজেও তো বিদেশ চলে যাচ্ছে MBA করতে। আমাদের বন্ধুত্বটা আর 5টা বন্ধুর মতোই। তাহলে আমাকে ফটো পাঠিয়ে গার্লফ্রেন্ড বলে জানালি কেন? ও তো খ্যাপানোর জন্য পাঠিয়েছিলাম। তা তুইও তো এতদিনেও একটা বয়ফ্রেন্ড জোগাড় করতে পারলি না। কোনোই গুণ নেই দেখছিল। এমন একটা ঘ্যামা কলেজে পড়ে কোন কাজটা করলি শুনি? যা বলেছিস, অঙ্কে যারা কাঁচা হয় তারা জীবনে সবকিছুতেই হেরে বসে থাকে। টিনার কথায় পিকলু খুব অবাক হয়ে গেল। মাথায় কিছু ঢুকলো না তার। তবে রং আর দেয়া হলো না টিনাকে। হাতের রং হাতেই থাকলো। টিনাকে দেখে পিকলুর রং মাখানোর কোনো ইচ্ছাই রইল না। আর টিনা নিজেও পিকলুকে রং দিল না। অথচ আগে দোলের দিন দুজন দুজনকে ভূতের মতো রং মাখাতো। রং খেলাটা দুজনের কাছে বেশ মজার ব্যাপার ছিল তখন। বাড়িতে এসে পিকলু মার কাছে জানতে চাইল, টিনার চেহারাটা এত খারাপ হয়ে গেছে কেন মা? কিরকম অসুস্থ লাগছে দেখতে ওকে। পর্ণাও কিছু বলতে পারল না। আমি অনেকবার জানতে চেয়েছি ওদের কাছে, শুধু বলেছে এমনি শরীরটা খারাপ হয়েছে। আমিও বুঝতে পারছি না, ফুলের মতো মেয়েটা কেমন যেন শুকিয়ে যাচ্ছে দিন দিন। বলল এবার স্ট্যাট নিয়ে পড়বে, কিন্তু তাও তো ভর্তি হলো না দেখছি। বিথি আর ওর বর সুকান্তর মনটাও বেশ খারাপ দেখি। এত দিনের সম্পর্ক, অথচ আমাদের এখন কেন এড়িয়ে যাচ্ছে বুঝতে পারছি না। আর এসব নিয়ে বেশি জোর তো করা যায় না, না? তবে টিনার কথা ভেবে মনটা খুব খারাপ হয়ে যায় রে। অথচ কিছু করারও নেই আমাদের। পিকলু যে কদিন ছিল রোজ একবার যেত টিনাদের বাড়ি। ওরা কেউ আর আগের মতো ছিল না। সবাইকে যেন অসম্ভব বিষণ্ণ লাগতো তার। অথচ কেউ কিছু জানাতোই না, কথাও খুব কম বলতো ওরা। পিকলু বুঝতেই পারত কিছু তো একটা হয়েছে ওর, যা ওরা চেপে যেতে চাইছে। পিকলুর অবাক লাগছে, টিনার হয়তো শরীরে কোনো সমস্যা হচ্ছে, অথচ সে কিছু জানতেই পারছে না। আজ ওরা কাউকে ভরসা করে কিছু বলতে পারছে না, অথচ একদিন তারাই সবকিছু আগে জানতো। আজ সম্পর্কটা কি করে এত খারাপ হয়ে গেল? তাদের দুই বাড়ির মধ্যে সেই ভরসাটাই এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। পিকলু কিছুতেই বুঝে উঠতে পারছিল না ব্যাপারটা। পিকলু ফিরে গেল পরদিন। ও প্রচন্ড ব্যস্ত হয়ে পড়ল এবার। নতুন চাকরিতে জয়েন করা, থাকার ব্যবস্থা করা, এসব করতে করতেই বেশ কিছুদিন কেটে গেল ওর। পিকলুর সাথে তার অফিস কলিগ বিজয়তার খুব বেশ বন্ধুত্ব হয়ে গেল। বিজয়তা অবাঙালি হলেও দুজনের মেন্টালিটির বেশ মিল আছে, তাই বন্ধুত্ব থেকে বিশেষ বন্ধু হতে বেশি সময় লাগলো না। অফিসের পর দুজনের এদিক ওদিক ঘুরে বেড়ানো তো চলতেই থাকে। একটা টাইম ছিল যখন রোজ রাতে একবার করে মাকে ফোন করা ওর রুটিনের মধ্যেই পড়ত। অথচ আজকাল 3-4 দিন বাদে মায়ের সাথে কথা হয়। মায়ের কথায় অভিমানের ছায়া থাকে,
যদিও এসব নিয়ে পিকলু এখন আর সেভাবে মাথা ঘামায় না, তার মানসপটে এখন আর সেই পেঁচির মুখ ভেসে ওঠে না। আস্তে আস্তে টিনা নামের মেয়েটা যেন তার জীবন থেকে হারিয়ে গেল। সেদিন মা কি একটা কথায় টিনার প্রসঙ্গ তুলতে যাচ্ছিল, কিন্তু পিকলু অন্য কথা বলে সেটাকে চাপা দিয়ে দিল। পর্ণাও আর ওই প্রসঙ্গে গেল না। ছ মাস হয়ে গেল, পিকলুর বাড়ি আসা হয় না। সেটা বলতেই ছেলে বলল, দিওয়ালির সময় ছাড়া যেতে পারবো না, এখন ছুটি কোথায়? দিওয়ালি তো সে অনেক দেরি, এর মধ্যে আর আসতে পারবে না পিকলু। কতদিন দেখিনি ছেলেটাকে। পর্ণার মনটা বেশ বিষণ্ণ হয়ে উঠল। আজকাল ওর হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ওর সাথে একটা মেয়ের ছবি থাকে। পর্ণা জিজ্ঞেস করতে গিয়েও করে না, কেমন যেন সংকোচ বোধ হয় তার, যদি কিছু ছেলে খারাপ ভাবে। সেদিন পিকলুর বাবা বিবেক জানতে চাইল, তোমার ছেলের খবর কি? কত ফোন টোন তো করো না বোধ হয়, আগের মতো শুনি না তো। খুব ব্যস্ত বুঝি? না মানে ও অত সময় পায় না বোধহয়, কাজের চাপ বাড়ছে দিন দিন। আজ অফিস যাওয়ার সময় টিনাদের দেখলাম, তিনজন মিলে কোথায় যেন যাচ্ছে। আমি জানতে চাইলে সুকান্ত বলল, এই একটু ডাক্তার দেখাতে যাচ্ছি। তার জন্য জানতে চাইলে এড়িয়ে গেল বলে মনে হলো। হ্যাঁ, আজ কয়েক মাস হলো ওদের এরকমই দেখছি, কিরকম যেন এড়িয়ে যাচ্ছে। পিকলু এসে তাই বলছিল, অথচ টিনাকে দেখে কেমন যেন শুকিয়ে যাচ্ছে দিন দিন। কি যে হয়েছে জানি না। আমার না খুব চিন্তা হয় মেয়েটার জন্য, অথচ ওরা কিছু না জানলে বুঝবই বা কেমন করে। সেদিন টিনার জন্মদিন ছিল। আজকের দিনটা পিকলুর ভুল হয় না টিনাকে উইশ করতে। সকাল সকাল মনে করে ফোন করলো। এমনিতেই অনেকদিন টিনাকে ফোন করা হয়নি, টিনাও এর মধ্যে ফোন করেনি। নিশ্চয়ই খুব রেগে গেছে পেয়েছি তার উপর। কিন্তু ফোন করতেই সুইচ অফ হয়ে গেল। কি হলো কে জানে, এমন তো কোনোদিন হয় না। পরপর 3 দিন ফোন সুইচ অফ এলো। মাকে ফোন করে জানালো পিকলু। মা শুনে অবাক হলো বেশ। সেও কিছু জানে না, বলল, খোঁজ নিয়ে দেখবো কি হলো। কিন্তু তারপর যা হয়, কারোর আর কিছু মনে থাকে না। পিকলুও ভুলে গেল সেটা। সেদিন পিকলুর অফিসে জরুরি একটা মিটিং ছিল। ফোন সাইলেন্টে রাখা থাকে। মিটিং সেরে বেরিয়ে দেখল দুপুর 2টো বাজে। এবার লাঞ্চে যেতে হবে তাকে। তার আগে ফোনটা সাইলেন্ট মোড থেকে নর্মাল মোডে আনতে হবে। ফোন হাতে নিয়ে দেখে মায়ের অনেকগুলো মিসড কল। অবাক হয়ে গেল পিকলু। অফিসের সময় মা কোনোদিন তাকে ফোন করে না, কিন্তু কি এমন হলো যে মা তাকে এতবার ফোন করল? পিকলু চিন্তিত হয়ে পড়ল। ফোনটা করতেই মা কেঁদে ফেলল। আজ অফিসের মধ্যেই হঠাৎই তোর বাবা অজ্ঞান হয়ে গেছিল। অফিস থেকেই হসপিটালে দেওয়া হয়েছে। ডাক্তার বলেছেন সেরিব্রাল অ্যাটাক, একটা ব্লাড ক্লট পাওয়া গেছে ব্রেনের ভিতরে। এখনো জ্ঞান ফেরেনি। টিনার বাবা মা আমার সাথে আছে, কিন্তু তুই না এলে কি করে কি হবে জানি না। আমার বেশ ভয় লাগছে বাবু, তোর বাবার যদি জ্ঞান না ফেরে। সে বলছে আর কাঁদছে। পিকলু মাকে আশ্বস্ত করে বলে, তুমি চিন্তা করো না মা, আমি যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় পৌঁছানোর চেষ্টা করছি। বাবার কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে মা, চিন্তা করো না। পিকলুর হাতে একদম সময় নেই। সে বিজয়াতার উদ্দেশ্যে একটা মেসেজ লিখে বেরিয়ে পড়ল অফিস থেকে। কলকাতা এয়ারপোর্টে নেমে সে সোজা হসপিটালেই পৌঁছালো।
দেখলো মা, বিথি, আন্টি, সুকান্ত আঙ্কেল আর বাবার দুজন অফিস কলিগ ওখানে রয়েছে। এই কয়েক ঘন্টার মধ্যে মায়ের যেন অনেকটা বয়স বেড়ে গেছে। পিকলুকে দেখেই মা তাকে জড়িয়ে ধরে আবার কাঁদতে শুরু করলো। তুমি তুমি কাঁদছো কেন? বাবার কিচ্ছু হবে না। এই তো আমি এসে গেছি মা, এসে গেছি আমি। হ্যাঁ, আমি সব সামলে নেবো মা, তুমি টেনশন করো না, একদম টেনশন করবে না তুমি। পর্ণা ছেলের কথায় এবার একটু স্বাভাবিক হলো, নিজেকে সামলে নিল অনেকটা সে। বাবার এবার জ্ঞান ফিরেছে, তবে এখনো আচ্ছন্ন ভাবটা রয়েছে। তারপর পিকলু সবাইকে বাড়ি চলে যেতে বলল। সে এখন হসপিটালে থাকবে, একেবারে ডাক্তারের সাথে কথা বলে তবেই বাড়ি ফিরবে সে। পর্ণা অবশ্য পিকলুর সাথেই থাকতে চাইল, কিন্তু পিকলুর আপত্তিতে আর বিথির জেড়াজেড়িতে বাড়ি ফিরতে বাধ্য হলো পর্ণা। সারাদিন কারোর কিছু পেটেও পড়েনি। ছেলেটা এসেছে, কিছু তো খাবে, বাড়ি গিয়ে তাই রান্নাও করতে হবে তাকে। ডক্টর সৌমেন বাগচি রাত 9টায় রাউন্ড অ্যান্ড হসপিটালে। পিকলু তার সাথে কথা বলল। উনি জানালেন, আপাতত আপনার বাবা আউট অফ ডেঞ্জার, তবে ব্রেনের ক্লটটা ঔষধ দিয়ে যদি কিওর করা যায় সেটাই আমরা চেষ্টা করব। আজ এর বেশি কিছুই বলা যাবে না। এ ব্যাপারে যা ডিসিশন নেবার 2 দিন বাদেই নিতে হবে। রাতে হসপিটাল থেকে পিকলু ফিরে এলো। রাত 11টা নাগাদ খেতে বসলো মা ছেলে দুজনে। পর্ণার মনে হলো সে যেন ছেলের সাথে এক যুগ বাদে খেতে বসলো। কতদিন বাদে আজ ছেলের সাথে সময় কাটাবে। তার খালি মনে হচ্ছিল পিকলুর চেহারাটা কি খারাপ হয়ে গেছে, একটু রোগা লাগছে মনে হয় তার, নাকি মায়ের মন বলে ওটা মনে হচ্ছে। এমন সময় পিকলুর ফোন বেজে উঠল। ফোনটা নিয়ে সে ঘরে ঢুকে চাপা স্বরে কথা বলতে লাগলো। কিছু কথা পর্ণার কানে আসছিল। अरे यार, मैं बहुत मुसीबत में हूँ। मेरे फादर का तबीयत अच्छा नहीं है, हॉस्पिटल में एडमिटेड है। मेरा मम्मी इतना परेशान होकर रो रही है, मैं क्या बोलूँ। ठीक है, चलो गुड नाइट। এটা কি ওই মেয়েটা ফোন করলো যার সাথে পিকলুর হোয়াটসঅ্যাপে ডিপি দেওয়া আছে? পর্ণা ভাবল। পর্ণা আর কিছু জানতে চাইল না, শুধু বলল, আজ তোর অনেক ধকল গেছে, তাড়াতাড়ি শুয়ে পড় বাবু। আজ আর ভালো লাগছে না গো, এবার শুয়ে পড়বো। পিকলুর বাবার কোনো অপারেশনের দরকার পড়েনি। ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে ব্রেনের ক্লটটা রিমুভ করে ফেললো ডক্টররা। দিন 5 বাদে বাবা বাড়ি ফিরে এলো, আর তার 7 দিনের মাথায় পিকলু আবার তার কর্মস্থলে ফিরে গেল। এই কদিনে একবারের জন্য টিনাকে দেখেনি সে। ওর বাবা মা এসেছে রোজ খবর নিতে, কিন্তু টিনা তো এলো না একবারও। প্রচন্ড এক অভিমানে পিকলুর মনটা ভরে গেল। টিনা নিশ্চয়ই শুনেছে সে এসেছে এখানে, অথচ একবারও দেখা করতে এলো না। কেন এটা করলো টিনা? সেও ইচ্ছা করে টিনার কথা উল্লেখ করলো না। তবু কেন যে মনটা এত খচখচ করতে থাকে পিকলুর, সে নিজেও জানে না। হয়তো একেই বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আজকাল কাজের চাপে কোনো কিছুই মাথায় থাকে না পিকলুর। কাজের সময় এখন 24 ঘন্টা হলেই যেন ভালো হয় তার। সেদিন বিজয়দের বাড়ি থেকে ওর দিদি আর দিদির হাজবেন্ড এসেছিল। পিকলুকে বলেছিল ওদের সাথে দেখা করতে। পিকলু মিট করেছিল একটা ক্যাফেতে, কিন্তু ইমপ্রেস হওয়ার মতো কিছুই হয়নি। ওদের মুখেই শুনল তাদের ফ্যামিলিটা খুব কনজারভেটিভ, মারাঠি না হলে তাদের ফ্যামিলিতে বিয়ে দেওয়া হয় না। শুনে পিকলু পাঁচন গেলার মতো মুখ করে বসেছিল। সে বুঝতে পারছিল না এসব কথা তাকে কেন শোনানো হচ্ছে।
তার বোন তো সব জেনে শুনেই তার সাথে মেলামেশা শুরু করেছিল। এখন যদি সেরকম কিছু হয় তবে অনায়াসে সে সরে যেতেই পারে। ওদের সাথে দেখা হওয়ার পর মেজাজটা আরো খিচুড়ে গেল যেন। সরি বলে ওখান থেকে উঠে গেল পিকলু। আজ কদিন হলো মায়ের সাথে কথা হয় না, এতটাই ব্যস্ত থাকে সে। মা নিজেও ফোন করে না, কারণ সে জানে ছেলের ব্যস্ততার কথা। পিকলু নিজের সময় মতো ফোন করে মাকে। এখন বাজে রাত 12:30। পিকলু একটা কাজ সেরে ল্যাপটপটা বন্ধ করলো সবে। অরিজিৎ সিং এর একটা গান শুনতে শুনতে এবার ঘুমিয়ে পড়বে ও। এটাও রোজকার কাজ, না হলে ঘুম আসে না তার। আর তখনই ফোনটা বেজে উঠল। এত রাতে মায়ের ফোন। পিকলুর বেশ অবাক লাগে। তার কাছে রাত 12:30 মানে এমন কিছুই নয়, কিন্তু মা তো এই সময় ঘুমিয়েই পড়ে। বিশেষ করে বাবা অসুস্থ হওয়ার পর বেশ নিয়ম মেনেই চলে মা। তবে কি বাবার আবার শরীর খারাপ হলো? বেশ চিন্তিত হই ফোনটা ধরে সে। মা কান্না চাপা গলায় বলল, জানিস পিকলু, টিনার কি হয়েছে? বোঝাই যাচ্ছে এতক্ষণ কাজ ছিল মা। আমি তো কিছুই জানি না, ওর সাথে তো আমার কোনো রকম যোগাযোগই নেই। কেন, কি হয়েছে টিনার? ওর ব্রেস্ট টিউমার ধরা পড়েছে রে। এটা এটা বেশ কিছুদিন আগেই হয়েছে। মা বলতে বলতে আবার কেঁদে ফেলল। পিকলু শুনেই স্তব্ধ হয়ে গেছে। এইটা কি খবর দিল মা? আর এজন্যই কি ওরা এতদিন এড়িয়ে চলছিল সবাইকে? কি রে, তুই এমন চুপ করে আছিস কেন? কোনো কথাই তো বলছিস না। আমি তোর বাবা ঘুমিয়ে পড়ার পর তোকে ফোন করে জানাচ্ছি, ওর সামনে তো এসব জানানো যাবে না। পিকলু ধরা গলায় জানতে চাইল, এটা কবে ধরা পড়েছে? বেশ কিছুদিন আগেই হবে নিশ্চয়ই। বেশ কয়েক মাস আগেই, দোলের আগেই। ওরা এসব কাউকেই জানাতে চায়নি। এতদিন ট্রিটমেন্ট চলছিল, ডাক্তার আশ্বাস দিয়েছিল ওরাও ভালো হয়ে যাবে ভেবেছিল, কিন্তু এখন ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে বাঁ দিকের ব্রেস্ট অপারেশন করে বাদ দিয়ে দিতেই হবে। আর সেটা যত তাড়াতাড়ি করা যায় ততটাই ভালো। জানার পর প্রচন্ড ভেঙে পড়েছে রে টিনা। আর এসব কথা জানতে পারলাম আমাদের কাজের মেয়ে মিনতির কাছে। ও তো টিনাদের বাড়িও কাজ করে। জানার পর আমার খুব অভিমান হয়েছিল, ওরা আমাদের এতটা পর ভাবে। কিন্তু মিনতি বলল ওরা এসব কাউকেই বলতে চায়নি, ওদের আলোচনা শুনে ফেলেছে। আর তারপর থেকেই টিনা খুব কান্নাকাটি করছে। তাই আমি আজ অভিমান করেও চুপ থাকতে পারলাম না। ওদের বাড়ি গিয়েছিলাম বিকেলে। মেয়েটার কি অবস্থা হয়েছে, আমাকে জড়িয়ে ধরে সোমা নিয়ে কেঁদে গেল। আমার বুকটা তখন ফেটে যাচ্ছিল রে টিকলু। কি হবে ওর, আমি তো ভাবতেই পারছি না। টিনার অপারেশন কবে হবে, তারিখটা জানো তুমি? হ্যাঁ, নেক্সট উইকে, 17 তারিখে। ঠিক আছে, আমি চলে যাব। ফোনটা রেখে দেয় পিকলু। সারাটা রাত পিকলুর চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই ওর কানে একটাই কথা বাজছে, টিনার ব্রেস্ট টিউমার হয়েছে, অপারেশন করে ওর বাঁ দিকের ব্রেস্ট বাদ দিতে হবে। আর সেটা জানার পর থেকেই মেয়েটা ভেঙে পড়েছে অসম্ভবভাবে। পিকলু ভেবে পাচ্ছে না এই বয়সে এ রোগ হয় কি করে। আর এটা তো ভাবতেই পারছে না পিকলু টিনার নাকি ব্রেস্টে টিউমার হয়েছে। ইমিডিয়েট অপারেশন না করলে বিপদ আছে। না না, টিনা ঠিক বাঁচবে, ওকে বাঁচতেই হবে। এতদিন টিনার প্রতি তার উদাসীনতার জন্য নিজেকেই দোষী করল ও। সারাটা রাত পিকলু ছটফট করে গেল, এক মুহূর্ত ঘুমোতে পারল না। চোখের উপর শুধু টিনার মুখটাই ভাসছে, শরতের শিউলির মতো মুখে শুধু কষ্টের ছাপ। কি করবে পিকলু? তাকে তো টিনার কাছে যেতেই হবে। সে না গেলে টিনা সুস্থ হবে কি করে?
টিনা যদি কিছু হয়ে যায়? কথাটা ভাবতেই কান্না পেল পিকলুর। ওর জীবনের সবকিছুর সাথে জড়িয়ে আছে টিনা। এটা যেন এই প্রথমবার উপলব্ধি করতে পারল সে। না, টিনাকে সে বাঁচাবেই, যে করেই হোক। তার আর কিচ্ছু চাই না। আজ বুঝতে পারছে সে টিনা তার কতখানি ছিল। এতদিন মনের ভিতর টিনার প্রতি যে ভালোবাসা ছিল, আজ সেটাই যেন নতুন করে উপলব্ধি করল পিকলু। টিনাকে ছাড়া তার জীবন অচল, জল ছাড়া মাছের মতো। সে বাঁচতে পারবে না। শুধু শুধু এতদিন দিশাহীন নাবিকের মতো সমুদ্রের দিক বদল করে গেছে সে। তার ভালোবাসার মানুষটা যে তার মনের ভিতর রয়ে গিয়েছে, সেটা বোঝেনি এতদিনও। টিনার অপারেশন থিয়েটারে ঢোকার সময় হয়ে গেছে। তাকে বাড়ির সবাইকে দেখতে দেওয়া হবে, এটাই নিয়ম। তার চোখ যেন কাকে খুঁজে চলেছে। তার এই সময়ে সে কি একবারও আসবে না? তাকে না দেখলে যে সে মরতেও রাজি নয়। ঈশ্বরের কাছে তার একটাই আর্জি, ওকে ওকে তুমি আমার কাছে এনে দাও, একবারের জন্য। দূর থেকে দেখতে পেল টিনা সবাই দাঁড়িয়ে আছে। বাবা, মা, পর্ণা, কাকিমা, কাকু, আর সবাইকে ছাপিয়ে একজনের দিকে চোখ আটকে গেল তার। ওকেই তো তার চোখ খুঁজছিল। তার চোখ দুটো জলে ভরে উঠল। কতদিন বাদে সে দেখতে পেল পিকলুকে। টিনার কাছে জ্যামুক্ত তীরের মতো ছুটে এলো পিকলু। তার হাত দুটো নিজের হাতে শক্ত করে চেপে ধরল। টিনা, ভয় পাস না, আমি আছি তো তোর সাথে। তুই ঠিক ভালো হয়ে যাবি। নইলে আমি বা বাঁচবো কার সাথে? আমাদের দুজনের সামনেই যে সারাটা জীবন পড়ে আছে রে। এত সহজে হারলে তো চলবে না। টিনা তাকিয়ে আছে পিকলুর দিকে এক দৃষ্টে, যেন কতদিন বাদে দেখছে সে তার ভালোবাসার মানুষটাকে। কত বদলে গেছে না পিকলু? চাকরির দায়িত্ব আর চাপ সেই উচ্ছল মজার ছেলেটাকে অনেকটা বদলে দিয়েছে। পিকলু এখন শুধু একজন দায়িত্ববান মানুষ। পিকলু আবার বলল, তোর জন্য আমি সব করতে রাজি টিনা। তুই শুধু তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। আমাকে প্রমিস কর, আমার কাছে ফিরে আসবি তুই। তোর জন্য আমি শুধু ওখানে চাকরি ছেড়ে চলে এসেছি তাই নয়, আমি সব কিছু ছেড়ে চলে এসেছি তোর কাছে। তোর কাছে আসার জন্য ছুটি দেবে না বলেছিল ওরা, তাই চাকরিটা ছেড়ে এলাম। তুই শুধু আমায় কথা দে তোর মনের জোর কোনোদিন হারাবি না। এভাবেই হাসি মুখে ফিরে আসবি আমাদের সবার কাছে, বুঝলি? এবার টিনা পিকলুর হাতে চাপ দিয়ে ফিসফিস করে বলল, বোকা ছেলে। তোকে ছেড়ে আমি কোথায় যাব? তুই আমার পাশে থাকলে আমি মৃত্যুকেও হারাতে পারি। অপেক্ষা করিস, আমি ঠিক ফিরে আসব। আমি তো তোর অপেক্ষাতেই ছিলাম এতদিন। টিনাকে ট্রলি ঠেলে নিয়ে ঢুকে যাচ্ছে ওটিতে। ওর হাসি মাখা মুখে নতুন করে বাঁচার আলো উপচে পড়ছে। পিকলু জানে তার ভালোবাসার মানুষ টিনা তার কাছে ফিরে আসবে। ওকে আসতেই হবে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনাদের মতামত। আজকের গল্পের সূত্রধর আমি নিগম। আজকের গল্প পাঠে ছিল অরিন্দম। বিভিন্ন চরিত্রে তৃষা, পার্থ, ঝিনুক, পূজা, অরিত্র ও সূর্য।